আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক নেতা এবং কর্মীরা এখন তারা নির্বাসন, এবং আপনি দেখুন যে রাজনীতির ময়দানে মাঠে থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ঠিক পলিটিক্যালি ম্যাচিউরড এরকম লোকজনকে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের একটি প্রচন্ড ইঙ্গিত এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টি বাংলাদেশে 1 মিনিট কোন একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না আছে সাংগঠনিক ক্ষমতা, না আছে নৈতিক ক্ষমতা। আপনি আওয়ামী লীগের যে এখন মন মানসিকতা এবং চিন্তা চেতনা, এখন সমস্যা হয়ে গেছে যে আওয়ামী লীগের রাজনীতির যে মূল শক্তি সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদের ধারক এবং বাহক আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক নেতা এবং কর্মীরা এখন তারা নির্বাসন, এবং আপনি দেখুন যে রাজনীতির ময়দানে মাঠে থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ঠিক পলিটিক্যালি ম্যাচিউরড এরকম লোকজনকে দেখা যাচ্ছে না। কোথাও ভাড়া করে আনতে হচ্ছে, কোথাও সৃষ্টি করতে হচ্ছে। আমি 2-3টা প্রশ্ন আগে একটু করে নিতে চাই। আপনি বলছেন যে নির্বাচনটা আসলে অংশগ্রহণমূলক হবে না, যেটাকে আসলে আপনি বলতে চান না মিনিংফুল নির্বাচন বা নির্বাচন হিসেবে ডিফাইন করা যায় এরকমই আসলে হবে না, এটাকে বড় ধরে একটা ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রক্রিয়া বলা যেতে পারে। হলো যে আমাদের বাংলাদেশের যে রাজনীতি সেই প্রথম থেকে ইভেন আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেখানে ভারতের অংশগ্রহণ, পশ্চিমাদের এখানে বলে যাকে বলে বিরোধিতা, সব মিলিয়ে বিদেশি রাষ্ট্র শক্তিদের যে একটা অংশগ্রহণ আমাদের দেশের রাজনীতিতে কখনোই এটাকে অ্যাভয়েড করা যায় না। তো অনাগত দিনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমাদের যে সকল বন্ধু প্রতিম রাষ্ট্র যারা আমাদের যাকে বলে কৌশলগত পার্টনার, অর্থনৈতিক পার্টনার, এবং আমাদের সীমান্ত অঞ্চলে যে সকল প্রভাবশালী রাষ্ট্র রয়েছে তাদের যে চিন্তা চেতনা, এগুলো যদি আওয়ামী লীগের সঙ্গে অতীতকালের মতো থাকে তাহলে আওয়ামী লীগ নির্বিবাদে আরেক দফায় ক্ষমতা আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো আমাদের দেশের গণ অভ্যুত্থান হয়েছে বিভিন্ন সময়, গণ আন্দোলন হয়েছে ব্রিটিশ জমানা থেকে। এখন এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সঙ্গেও কিন্তু বিদেশি শক্তির একটা নিদারুণ আপনার রসায়ন লাগবে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে শক্তিশালী আমলাতন্ত্র রয়েছে, মিলিটারি ব্যুরোক্রেসি আর সিভিল ব্যুরোক্রেসি, তাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কখনোই এই বিদেশি যে রসায়নটা এটি বাংলাদেশে কাজে আসেনি। এখন মাঠের আন্দোলনে জি আমার মনে হয় যে দর্শকরা এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমি দ্বিতীয় প্রশ্ন আসতে চাই আপনার কথা থেকে। আপনি বলেছেন আওয়ামী লীগের যারা পলিটিক্যালি ম্যাচিউরড সেরকম কাউকে আমরা দেখি না। আমাদের প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যালি ম্যাচিউরড আপনি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে কাকে দেখেন? আমি যেটা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছি সেটা আমি সরাসরি প্রশ্ন করি। যেমন আওয়ামী লীগের মধ্যে থেকে যদি আমি বলি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এদের মধ্যে কে পলিটিক্যালি ম্যাচিউর আর বা ম্যাচিউর? আবার যদি বিএনপি থেকে বলি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী, তারা কি আসলে পলিটিক্যালি ম্যাচিউর বা ইম্যাচিউর? আপনি যদি এই তিনজনকে একটু নম্বর বা পয়েন্ট দেন আমরা একটু শুনবো যে ম্যাচিউর বা ইম্যাচিউর কে কোন জায়গা থেকে আপনি বলতেন। আপনি এখানে ম্যাচিউর বলতে কি, দলীয় যারা নেতা কর্মী রয়েছে সেই নেতা কর্মীরা ওয়াইড রেঞ্জে যাদের সঙ্গে কমিউনিকেশন, এবং তারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের রেসপেক্ট ক্যারি করে। এখন সেই রেসপেক্ট ক্যারি করতে গিয়ে আমি স্পষ্ট ভাবে বলি, মতিয়াজ চৌধুরীর যে ওয়েট রয়েছে, আমির হোসেন আমুর যে ওয়েট রয়েছে, তোফায়েল আহমেদ সাহেবের যে ওয়েট রয়েছে, সেই ওয়েট আসলে তার সমপর্যায়ের অন্য কোন নেতা আওয়ামী লীগে কিন্তু নেই। তো আপনি যখন দেখা যাচ্ছে আপনি এক ধরনের নেতা পছন্দ করেন, আপনি মনে করতে যেমন কেউ ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন, কেউ পপ মিউজিক পছন্দ করেন, এমন তো অনেকে রয়েছেন যিনি তোফায়েল আহমেদের মতোই ওবায়দুল কাদের সাহেবকেও পছন্দ করেন, হতে পারে না? না, সঙ্গত কারণে এখন যারা নেতৃত্বে রয়েছেন, তোফায়েল আহমেদ সাহেব বলেন বা অন্যান্য যাদের নাম বলেন, হাসান মাহমুদ সাহেব বলেন, নিঃসন্দেহে তারা দলীয় যারা শীর্ষ শেখ হাসিনা বলেন বা নেতাকর্মী রয়েছেন তাদের একটি অংশের নিঃসন্দেহে সাপোর্ট আছে। তবে এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি দুটো ধারা থাকে। একটা হলো যে দলের যে জাতীয়তাবাদী ভাবধারা, আদর্শ, নীতি আদর্শ, তাদের সঙ্গে তাদের একটা ইন্টারাকশনের কারণে কতগুলো নেতার একটা যাকে বলে ইন্টারাকশন থাকে কতগুলো নেতা কর্মীদের সঙ্গে। আর পদ পদবি পাওয়ার পরে, যেমন ধরুন এখন যদি আমাকে বিএনপির মহাসচিব বানানো হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়, আমি এই দলে কিছুই না, কিন্তু দেখবেন রাতারাতি আমার জনপ্রিয়তা, আমার প্রভাব প্রতিপত্তি মির্জা ফখরুল কিংবা ওবায়দুল কাদের সাহেবের চেয়ে কোনো অংশে কম হবে না। কিন্তু বাস্তবতা হলো যে এই দুটো দলের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জনাব মির্জা আব্বাস, এদের যে প্রান্তিক লেভেলের সংযোগ রয়েছে, কিংবা আওয়ামী লীগে আপনি ধরেন যেভাবে আমির হোসেন আহমদ, তোফায়েল আহমেদের যে সংযোগ রয়েছে, ওটা আমার পক্ষে সম্ভব নয়। ফলে আমাকে কেন্দ্র করে অনেক তালি বাজবে, অনেক কথাবার্তা বলবে, কিন্তু এই দল দুটোকে পরিচালনা করার মতো আমাকে মনে হয় যে এটি একটা হাইব্রিড জাতীয়। রাইট, আপনি হাইব্রিড শব্দটি বললেন বলে আমার কাছে মনে হয়, আমার কাছে এই হাইব্রিড শব্দটি খুবই আপত্তিকর মনে হয়। মানে আপনারা কি চান যে সারা জীবন আবু ভাইরা, তোফায়েল ভাইরাই ক্ষমতায় থাকুক? আপনি সারা জীবন চান যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর হচ্ছে খন্দকার আনোয়ার হোসেন, তারাই আসলে ক্ষমতায় থাকুক? মানে নতুন নেতৃত্ব আপনারা চান না? আপনি কখনো চান না যে গোলাম মাওলা নবী বিএনপির মহাসচিব হোক? আপনি এটি কখনো চান না?
না, আমি চাই, তবে আমার চাওয়ার ক্ষেত্রে যেটা হলো এই দলের জন্য আমার কন্ট্রিবিউশন থাকতে হবে, মাঠে ময়দানে পরিশ্রম করতে হবে, কতদিন আমার যোগ্যতা যদি না হয় আসলে আমি কখনোই সেটা চাই না ব্যক্তিগতভাবে মনে করি। অর্থাৎ নেতা কখনো বানানো যায় না, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, এই তিনটা রাজনৈতিক দলই দলীয় যিনি প্রধান তার দয়া এবং করুণার উপরে আসলে সাধারণ সম্পাদক যে পদটি এটি নির্ভর করে সেই 80 দশক থেকে। ফলে কি হচ্ছে, দলের মধ্যে যারা ঝানু ঝানু নেতৃবৃন্দ, যারা দলটিকে বেগবান করতে পারতেন, সেই সমস্ত মানুষগুলো আস্তে 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 পিছনের সারিতে চলে যায়। আর ফলে কি হচ্ছে, দলের মধ্যে যারা মেধাবী লোক, যাদের মধ্যে যোগ্যতা রয়েছে, খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা রনি ভাই আপনি তুলছেন, কিন্তু আপনার কাছে কি রনি ভাই এরকম মনে হয় যে শেখ হাসিনার ব্লেসিং ছাড়া বা শেখ হাসিনার কাছাকাছি যাওয়া ছাড়া তোফায়েল আহমেদ সাহেব যদি এখন আলাদা একটা বৈঠক করেন তিনি সেই রকমই পপুলার থাকবেন যেটা তার থাকা উচিত, তার রাজনৈতিক স্ট্রেচার বা তিনি যত বড় মাপের নেতা সেই জন্য? শেখ হাসিনা যদি না চান তোফায়েল আহমেদ আওয়ামী লীগের কোনো অফিসে যেতেই পারবেন না, এটা হলো বাস্তবতা। কিন্তু সবাই তোফায়েল আহমেদের জন্য দোয়া করবেন, কান্নাকাটি করবেন পেছনে পেছনে, কিন্তু আমাদের টোটাল সিস্টেমটা এরকম অবস্থা হয়ে গেছে, শেখ হাসিনা না চাইলে, তারেক রহমান সাহেব না চাইলে বিএনপি এবং আওয়ামী লীগের অফিসে দুনো লোক এই দল দুটির নাম করে সেখানে যেতে পারবেন না। কিংবা ইভেন যারা শেখ হাসিনা বা তারেক রহমান সাহেবের তাবেদারি করবে, আমি জাস্ট দালালি করবে, আর ভালো বাংলায় বলছি, তাদের অনুমতি ছাড়া, দয়া ছাড়া কেউ এই দুটো দলের দালালি করাও সম্ভব নয়। এরা যদি মাথায় হাত বুলিয়ে না দেয়, কিছু মধু এবং মেওয়া না দেয়, বা কোনো সমর্থন না দেয়, আপনি বিশ্বাস করেন নেতা হয়তো দূরের কথা, এই দুটো দলের দালাল হওয়া সম্ভব নয়। আপনি পলিটিক্যালি ম্যাচুরিটির কথা বলছিলেন, আমাদের প্রযোজক এটি প্রশ্ন করেছেন আরাফাত, তার আগেও আমি একটি প্রশ্ন করেছিলাম, আপনি যদি এটা নিয়ে বলতেন আপনার কাছে কি মনে হয়। আমি তারেক রহমান সাহেবকে নিয়ে প্রশ্ন করেছিলাম যে তাকে আপনার পলিটিক্যালি ম্যাচিউর মনে হয় কিনা। আমি আরেকটি নাম এখানে যুক্ত করতে চাই, ডক্টর কামাল হোসেনকে মনে হয় কিনা পলিটিক্যাল ম্যাচুরিটির কথা যদি আপনি বললেন, এই নামগুলিকে আপনি পলিটিক্যালি ম্যাচিউর বলতে আপনি শুধু পুরনো আওয়ামী লীগের নেতা ছাড়া আর কাকে পলিটিক্যালি আসলে ম্যাচিউর মনে হয়? ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, শেখ হাসিনা, তারেক রহমান। আমি তো সবাইকে একরকম কথা বলতেই দেখি। তারেক রহমান সাহেবকে খুব পলিটিক্যাল ম্যাচিউর মনে হয়, আমি জানি না। তোফায়েল আহমেদ সাহেবকে খুব পলিটিক্যাল ম্যাচিউর মনে হয় রাজনৈতিক বক্তৃতায়, আই ডোন্ট নো, তার অনেক কন্ট্রিবিউশন থাকতে পারে। মূল ব্যাপার হলো যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেক্ষেত্রে জনাব তারেক রহমান, তোফায়েল আহমেদ, মির্জা ফখরুল যারা বলছে না কেন, তারা দলীয় রাজনীতির বাইরে আসলে যেতে পারে না, এটা বাংলাদেশের সমাজ একসেপ্ট করে না। এই কারণে তাকে ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে। বঙ্গবন্ধুর যারা দল তারা করে কথায় কথায় 100 বঙ্গবন্ধুর নাম উচ্চারণ না করলে, জননেত্রীর নাম কথা না বলে তাদের কারোর চাকরি থাকবে না। আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নাম, ইভেন তারেক রহমান সাহেবও যদি ঠিক তার গতানুগতিক ভাষায় কথা না বলেন, তার নেতৃত্ব থাকবে। এটা বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, আর এই ট্রেডিশনটা আমরা গত 40 বছর ধরে ধীরে ধীরে নিয়ে এসেছি। এখন এটি দূর হতে পারে যদি, যেটা বলেন যে শেখ হাসিনার মধ্যে যদি একটা লিগেসি তৈরি করার যে একটা ট্রেন্ড আছে, যে না আমি এই ধারা থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে আমি বাংলাদেশে একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবো যেখানে এরকম ভাবে হবে। অথবা তারেক রহমান সাহেব এখন পারবেন না, তবে তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান এবং তিনি যদি চান তার বাবার মতো যে না আমি এখানে একটা পলিটিক্যাল লিগেসি তৈরি করবো, কিন্তু এখন পর্যন্ত যেটা রয়েছে সেটি হলো সত্যিকার অর্থে ম্যাচিউরড এবং যারা লেখাপড়া, যারা জ্ঞানী, গুণী, পণ্ডিত এবং ব্যক্তিত্ব, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটি সেই সক্রেটিসের কথার মতো এখন পাণ্ডিত্য অনুশোচনার কারণ হয়ে গেছে। দুর্নীতি করাটা এখন উল্লাস করার মতো সক্ষমতা অর্জন করেছে, এবং এখানে জয় যত নির্বোধ হবে তার তত সুখ বেশি, যে যত দালালি করতে পারবে তার তত উজ্জ্বলতা বাড়বে। আমি অবশ্য আপনার সাথে এইসব কথাবার্তাগুলিতে আমি একমত না, কিন্তু আপনার কথাবার্তা একদমই পরিষ্কার, আপনার পয়েন্ট আপনি মেক করেছেন। আওয়ামী লীগে থাকলে তো তবু জাতীয় পার্টি একটা বিটি বিষয় থাকবে, কারণ আদর্শগতভাবে তাদের কিছু একটু তফাৎ রয়েছে, কিন্তু বিএনপিতে গেলে জাতীয় পার্টি একটু বিলীন হয়ে যাওয়ারই সম্ভাবনা এবং বড়জোর সি টিম হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা। আর বিএনপির সাথে থাকলে যেহেতু আদর্শ একরকম, সেটা একবারে বিলীন হয়ে যাওয়া বা সি টিম হওয়ার সম্ভাবনা জাতীয় পার্টি। সেক্ষেত্রে বার্গেনিং এর সময় যত আসবে তত আসলে বোঝা যাবে যে জাতীয় পার্টি বিএনপির দিকে যাচ্ছে বা আওয়ামী লীগ থেকে দূরে যাচ্ছে কিনা। আমি প্রশ্ন করেছিলাম বিএনপির কোনো প্ল্যান আছে কিনা যে জাতীয় পার্টি নিলে কি হবে। আমরা একটু রনিবের কাছে আসি। রনি ভাই, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে বিএনপি এবং জাতীয় পার্টি সম্পর্কের ক্ষেত্রে। না, খালিদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে নাইম ভাই যে কথা বললেন আমি খুব মনোযোগ সহকারে শুনলাম, এবং আপনি জিএম কাদেরের যে বক্তব্য, সেই জিএম কাদেরের বক্তব্যের সঙ্গে আমি একেবারেই একমত। আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটা যদি হয়, আমি এখনো কনফিউজ যে রাজনীতির যে পর্যায়ে এখন চলে গিয়েছে, এটার কোনো পলিটিক্যাল সলিউশন এই মুহূর্তে আসলে সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই কারণ হলো পক্ষ সমূহ যারা রয়েছে তাদের মধ্যে অবিশ্বাস, তাদের মধ্যে অনিশ্চয়তা, ঘৃণা এবং ক্রোধ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এগুলোর আসলে পলিটিক্যাল সলিউশন ইতিহাস ইতিপূর্বে কখনো হয়নি। তো সেটিকে যদি আমরা রাজনীতির গ্রামার ধরি, ব্যাকরণ ধরি, তাহলে জনাব জিএম কাদের যেটি বলেছেন সেটি একেবারে নির্মোহ বাস্তবতা। অর্থাৎ আগামীতে যদি কোনো নির্বাচন হয়, যেটি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, যদি হয় তাহলে সেক্ষেত্রে বিজয়ী পক্ষ
একেবারে পরাজিত পক্ষকে সমূলে বিনাশ করবে, এবং তারা যারাই হোক না কেন, বিজয়ী পক্ষ পরাজিত পক্ষকে সমূলে বিনাশ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দ রয়েছেন, ব্যক্তিগতভাবে তাদেরকে আমি ভালো মানুষ হিসেবে জানি, জনাব জি এম কাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু দল হিসেবে এটি সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত কিছু মানুষের কাছে বিশ্বাসহীনতা, এরপর অস্থিরতা, এবং আওয়ামী লীগের বি টিম সি টিম যাই বলেন না কেন এতটা বদনামির শিকার হয়ে পড়েছে যে বিএনপির যদি ন্যূনতম বোধ থাকে, বুদ্ধি থাকে, তাহলে জাতীয় পার্টিকে বিশ্বাস করে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোনো আন্দোলন করবে, তাদেরকে ইভেন নাইম ভাই যেটা বললেন সি টিম নামে বললাম ডি টিম হিসেবেও বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে একই মঞ্চে গ্রহণ করবে বলে আমার সিক্স সেন্স বলছে না। হয়তো আন্দোলনের মাঠে অভিন্ন রাইট কিন্তু আপনার কাছে কি জি এম কাদের সাহেবের মুভমেন্ট দেখে বা কথা শুনে, বা জাতীয় পার্টির বিশেষ করে জাতীয় পার্টির মহাসচিব যিনি আছেন মুজিবুল হক চুন্নু সাহেবের কথা শুনে আপনার কাছে মনে হয় না যে তারা আওয়ামী লীগের থেকে কি দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে, এবং আওয়ামী লীগের থেকে দূরত্ব মানেই কি বিএনপির সাথে নৈকট্য না, নাকি মানে এটাকে বলা যায় কিনা? না, এখানে মূল ব্যাপার হলো জিএম উইথ ডিউ রেসপেক্ট, এখানে ব্যক্তিগতভাবে বলা যাচ্ছে জাতীয় পার্টির যে অতীত ইতিহাস, তারা আওয়ামী লীগের সঙ্গে সময় এবং সুযোগ অনুযায়ী কিন্তু বার্গেনিং করেছে, এবং বার্গেনিং করে আমরা শুনেছি কখনো আর্থিক ভাবে লাভবান হয়েছে, কখনো ব্যাংক পেয়েছে, কখনো বীমা পেয়েছে, কখনো মন্ত্রিত্ব পেয়েছে, কখনো বাড়ি গাড়ি আরো অনেক কিছু পেয়েছে। এবং এই মুহূর্তে জাতীয় পার্টির যে বহুমুখী সমস্যা, তাদের যে রাজনীতি, সেটি তো উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাতে, এবং সেখানে জাতীয় পার্টির যে একাধিক গ্রুপ রয়েছে, সেই গ্রুপের কোনটির উপরে যে জনাব জি এম কাদের একসাথে আধিপত্য রয়েছে এটা বলা যাবে না, আবার তার যে বিপরীত গ্রুপটি রয়েছে তাদেরও যে একক ক্ষমতা রয়েছে তা নয়। এখানে আওয়ামী লীগের একটি প্রচন্ড ইঙ্গিত এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টি বাংলাদেশে এক মিনিট কোন একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না আছে সাংগঠনিক ক্ষমতা, না আছে নৈতিক ক্ষমতা। আপনি দেখুন, একটি সাধারণ মামলা হয়েছে ঢাকার একটি নিম্ন আদালতে, এবং সেই মামলার কারণে জনাব জি এম কাদের লজ্জায় বিমর্ষ হয়ে এতটা হতোদ্যম হয়ে পড়েছেন যে তার মুখে আপনি কোনো ভাষা দেখতে পাচ্ছেন না। তো এটি বোঝা যাচ্ছে যে আসলে সরকারের যে বলয় থেকে বের হয়ে তারা বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে রাজপথে আন্দোলন করবে, এটি জাতীয় পার্টির 90 থেকে এ পর্যন্ত কোন ইতিহাসের মধ্যে পড়ে না। 2 নম্বর হলো, তাদের যারা নেতা রয়েছেন, একদম শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, সে 80-র দশক থেকে এখন পর্যন্ত তাদের যে পার্সোনাল লাইফ, অর্থনৈতিক লাইফ, এরপরে তাদের যে রাজনৈতিক জীবন, সমস্ত কিছুর সঙ্গে সরকারের বিভিন্ন এজেন্সির এত নেতিবাচক রিপোর্ট রয়েছে, তাদেরকে দমন করা, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া, এটি নস্যি, সরকারের জন্য নস্যি। মনে হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে এই মামলাটির পেছনে সরকারের কারো হাত থাকতে পারে, বা সরকারের কোনো মেকানিজম থাকতে পারে? আপনার কি এরকম মনে হয় না যে এটিকে আপনি সামান্য মামলা বলছেন, যে এটি আসলে হয়তো সামান্য না, আরো বড় হামলার হুমকি রয়েছে তার উপরে? এটি কি আপনার মনে হয়? আমার কাছে এখানে যেহেতু মামলার বাংলাদেশে আমরা আছি, ইট মে বি সাবজুডিস, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হলো যে আমি মামলার বিষয়ে কোনো কথা বলবো না, যেটা আদালত সংক্রান্ত বিষয় রয়েছে। আমার বক্তব্যটা হলো যে জাতীয় পার্টিকে বাগে নেওয়ার জন্য আসলে এখানে শেখ হাসিনা বা দলের অন্য যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও দরকার নেই। এখানে জনাব মশিউর রহমান রাঙার মতো মানুষ, কিংবা মশিউর রহমান রাঙা কিন্তু অন্য কোনো যারা জাতীয় পার্টির নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই জনাব জি এম কাদেরকে যে কোনো মতো নিয়ন্ত্রণ করতে পারেন সরকারি মেশিনারি সমূহ ব্যবহার করে। এটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এই অবস্থা আমার মনে হয় আপনাকে ধন্যবাদ। আমি শুধু আপনার কথা থেকে একটি প্রশ্ন আপনাকে করবো, যে আপনি আওয়ামী লীগের বিভিন্ন ইন্টারেস্ট এবং সাইকের কথা বলছেন, কিন্তু ক্ষমতায় আঁকড়ায় রাখার জন্য, ক্ষমতায় টিকা থাকার জন্য আওয়ামী লীগের জায়গাটি আপনি মনে হয় আপনি বলেন না। কিন্তু দর্শকদের প্রশ্ন করেছিলাম জাতীয় পার্টিকে নিষ্ক্রিয় রাখতে জি এম কাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে মনে করেন কি? 95% দর্শক মনে করেন যে এই কারণেই দেওয়া হয়েছে, না মনে করেন 5% দর্শক। জনাব গোলাম মাওলা রনি জানতে চাইবো যে আপনি কোন কারণে আশঙ্কা করছেন যে নির্বাচন হবে না? এইখানে জাতীয় পার্টি, বিএনপি বা আওয়ামী লীগ কার দায়, কোন জায়গায় দেখেন বলে আপনি মনে করেন? জনাব গোলাম মাওলা রনি। না, এখানে নির্বাচন ঠিক হবে না, আমি ঠিক ওইভাবে কথা না বলে যেটা বলছি যে আমাদের এখন যে সমস্যাগুলো রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে, এগুলোর যে একটা রাজনৈতিক সমাধান, সেই রাজনৈতিক সমাধানটা এই মুহূর্তে অসম্ভব। এটা হলো প্রথম বক্তব্য। আর রাজনৈতিক সমাধান যদি না হয়, তাহলে অংশগ্রহণমূলক যে নির্বাচন, যেটিকে নির্বাচন বলা হয়, সেরকম নির্বাচন হবে না। আপনাকে নির্বাচন বলতে পারেন না, সেটাকে হয়তো অন্য কিছু একটা ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া বলতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার আর এক দফা তার ক্ষমতা এক্সটেন্ড করবেন, বাড়াবেন, তার একটা কলা কৌশল বলতে পারেন, কিন্তু সেটাকে নির্বাচন বলা যাবে না। নির্বাচন যদি বলতে হয়, তাহলে তার সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন, সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, সারা দুনিয়ার যে সকল গণতান্ত্রিক শক্তি সমূহ রয়েছে তাদের একটা অ্যাক্রিডিটেশন থেকে শুরু করে সাধারণ জনগণের ভালোবাসা থাকতে হবে নেতাদের প্রতি। সেই অর্থে বর্তমান যেভাবে চলছে তাতে অনাগত দিনে ওই নির্বাচন আমার কাছে মনে হচ্ছে বলতে গেলে অসম্ভব একটা বিষয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে